শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলবো পার্কিনসন্স ডিজিজ নিয়ে। এই রোগটির কারণ, লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা বিষয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। পার্কিনসন্স রোগটি নিয়ে হয়তো অনেকের মধ্যে কম বেশি ভুল ধারণা থাকতে পারে, বা অসচেতনতা বা অজ্ঞানতা বশত অনেক ক্ষেত্রে রোগীও বুঝতে পারেন না তিনি পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত। বিশেষ করে দেখা যায় যে একটু সুবিধা যে অঞ্চলগুলোতে কম, অর্থাৎ যে অঞ্চলের মানুষগুলো একটু কম শিক্ষিত, তারা অনেক ক্ষেত্রেই মনে করেন যে তার উপরে হয়তো জিন ভূতের আছর হয়েছে। এই ধরনের বিভিন্ন কুসংস্কার এবং সামাজিক বিভিন্ন স্টিগমা এই রোগটির সাথে জড়িত। তো প্রয়োজন এই রোগটি সম্পর্কে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরা। আজকের পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুর রহমান, কনসালটেন্ট নিউরোলজি বিভাগ, মুভমেন্ট ডিসঅর্ডার ও পার্কিনসন স্পেশালিস্ট, স্কয়ার হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, পার্কিনসন্স ডিজিজ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সরাসরি কথা বলতে পারছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, যেটা বলছিলাম যে পার্কিনসন্স শব্দটাই একটু কঠিন শোনা যায়, এবং আমার মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষই এই রোগটি সম্পর্কে জানেন না, বিশেষ করে সঠিক যেই তথ্যগুলো আছে সেটি সম্পর্কে অবগত নন। তো শুরুতেই স্যার জানতে চাচ্ছি যে একটু কি সহজ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে পার্কিনসন্স রোগটি আসলে কি? অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে পার্কিনসন্স ডিজিজের বাংলা কি। আসলে একজন ব্রিটিশ চিকিৎসক প্রথম এই রোগটা আইডেন্টিফাই করেন, এবং পরবর্তীতে এটা আইডেন্টিফাই করে উনি একটা লিখনি লিখেন, তারপর উনি মারা যান। কিন্তু পরবর্তীতে ডাক্তাররা যখন এটাকে নাম দেন তখন তাকে স্বীকৃতি দিয়ে তার নামে এটা তার নাম অনুসারে, তার নাম হলো জেমস পার্কিনসন্স। সো জেমস পার্কিনসন, ডক্টর জেমস পার্কিনসন, তার নামে এটাকে বলা হয় পার্কিনসন্স ডিজিজ, মানে পার্কিনসনের রোগ। এখন পার্কিনসন ওনার নাম, এটার তো কোনো বাংলা অনুবাদ করা মুশকিল। তবে এই রোগটা আসলে একটা মুভমেন্ট ডিসঅর্ডার। মুভমেন্ট ডিসঅর্ডার শব্দটাও একটু ইংরেজি মনে হচ্ছে, জটিল হতে পারে। অর্থাৎ নিউরোলজিক্যাল এমন একটা রোগ, মানে ব্রেইনের এমন একটা রোগ যার সাথে গতি জড়িত, আমাদের চলাফেরার গতি জড়িত। এই ধরনের গতির রোগ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে বেশি গতির রোগ, আর একটা হচ্ছে কম গতির রোগ। সো পার্কিনসন্স ডিজিজটা হচ্ছে নিউরোলজিক্যাল, মানে ব্রেইনের একটা, মানে মস্তিষ্কের একটা রোগ যেখানে গতি কমে যায়, মানে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, বা পেশেন্টের মুভমেন্টটা কমে আসে। জি, এবং এইটার একটু ভিতরের কারণ অনেকেই রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে, আমার কি হয়েছে, আমার কি ব্রেনে স্ট্রোক হয়েছে, নাকি আমার ব্রেনের কি সমস্যা। তো আসলে এটা একটু সহজভাবে এইভাবে বলা যায় যে আমাদের সমস্ত মগজের মধ্যে একটা মাঝের অংশ আছে, যেখানে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে ডোপামিন নামে একটা হরমোন বের হয়। সো পার্কিনসন্স ডিজিজ যাদের হয়, ওই ডোপামিন নিঃসরণকারী, আমি অনেক সময় রুগীকে বলি এটা ডোপামিনের ফ্যাক্টরি। সো ডোপামিনের ফ্যাক্টরিটা ক্ষয় হয়ে যায়। সো ডোপামিনের যদি ক্ষয় হয়ে যাওয়া মানে হলো যে ফ্যাক্টরির সাইজ কমে গেল। সো ফ্যাক্টরির সাইজ কমে গেলে তো প্রোডাকশন কমে যাবে, তাই না? এটা তো যে কোনো ব্যবসায়ী ভালো বোঝে। সো যেহেতু ওই জায়গাটা প্রোডাকশন হচ্ছে ডোপামিন, সো ডোপামিনটা কমে যায়। এই যে মধ্য মস্তিষ্কের ক্ষয় জনিত কারণে যে ডোপামিনের কম হওয়ার মাধ্যমে যে অসুবিধাগুলো, এটাই পার্কিনসন্স ডিজিজ। এখন অসুবিধাগুলো কি তা জানার জন্য বোঝা দরকার যে ডোপামিনের ফাংশন আসলে কাজটা কি, সেটাই আমি আসলে। সো ডোপামিন হচ্ছে একটা ডাইভার্স ফাংশন। অনেক সময় আমি রোগীকে বলি যে ডায়াবেটিস কেন হয়, ইনসুলিনের অভাবে। কারণ ইনসুলিনের কাজটা ভেরি সিম্পল, এটা শর্করা বা গ্লুকোজকে প্রসেস করে, এটার ম্যানেজমেন্ট সহজ সেই সেন্সে। কিন্তু ডোপামিনের ফাংশন অনেক। এটা আমাদের মাসেলের, এটা হচ্ছে আমাদের ইন্সপাইরেটর, আমাদের
এক্সাইটমেন্ট তৈরি করে। এটা হচ্ছে হরমোন অফ জয়, হরমোন অফ প্লেজার। এটা হচ্ছে আমাদের মাসেলের চালিকা শক্তি, আমাদের জৈবনিক অ্যাক্টিভিটির চালিকা শক্তি। এখন আমাদের স্বপ্ন, আমাদের মুড, আমাদের ঘুম, আমাদের মেমোরি বা স্মৃতিশক্তি, তারপরে আমাদের এই যে সজাগ থাকা দিনের বেলা, এগুলোর সব কিছুকে কন্ট্রোল করা হচ্ছে ডোপামিন। এখন ডোপামিন যদি কম হয় তাহলে এই সবগুলো ক্ষেত্রে অসুবিধা হবে। এই জন্য আমি বলি কি যে পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা বিগ মানে আমব্রেলার মতো, একটা বটবৃক্ষের মতো। কাজেই যদি ওই হরমোনের অভাবের যে একটা ঔষধ, সেটা দিয়ে দিলেই পার্কিনসন ম্যানেজমেন্ট হয়ে যায় না, কারণ এটার সার্বিক ব্যবস্থাপনা করার জন্য একটা সমন্বিত চিকিৎসার প্রয়োজন, সেইটা করতে হয়। তো আমরা যেটা বলছিলাম যে হরমোন যেটা আমাদের তার ফাংশনটা বলছিলাম, এখন এদের অভাবে কি কি হয় একটু মানে বোঝা এই যে দরকার। অভাবে কি কি হয় কথাটা যখন আসছে তখনই কিন্তু মানে পেশেন্টের মধ্যে কি কি লক্ষণ প্রকাশিত হচ্ছে, বা মানে সেই মানুষটা একটা স্বাভাবিক জীবনযাপন থেকে হঠাৎ করে একটা এই যে একটা পরিবর্তন, এটা কি আসলে হঠাৎ করেই হয় নাকি এটা একটা গ্র্যাজুয়াল চেঞ্জের না, মাধ্যমে এটা আসে? গ্র্যাজুয়ালি হয়। আচ্ছা, এই গ্র্যাজুয়ালি হয় এবং এটার একটা ডাইভার্স অথবা বিচিত্র একটা লক্ষণ। প্রথম লক্ষণ যেটা প্রকাশিত হয় যে গতির জড়তা, গতি কমে যাবে। হ্যাঁ, আজকে কিছুদিন আগে আমার যে মা স্বাভাবিকভাবে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারতো, এখন স্লো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রধান সমস্যা, যে গতি স্লো হয়ে যায় মাংসপেশি রিলেটেড সমস্যাগুলোর মধ্যে। তারপর মাংসপেশিগুলো একটু টাইট হয়ে যায়, মনে হয় যেন একটু স্টিফনেস বা শক্ত ভাব আসে, রিজিড, রিজিডিটি যেটা চলে এখন আসে। রিজিড তো ইংরেজি শব্দ। আজকে যারা গ্রামের রোগী যারা দেখছেন, রিজিড মানে শরীরটা একটু শক্ত মনে হয়। তারপর হলো একটু কাঁপুনি, মানে বসে আছেন হাতটা এরকম করে একটু কাঁপছে, এইটা চোখে পড়ে তখন আত্মীয় স্বজন ভাবে যে কিছু একটা হয়েছে। এর আগে কিন্তু অলরেডি প্রসেস শুরু হয়ে যায়, কিন্তু চোখে ধরা পড়ে না। এরপর হাঁটা চলায় অসুবিধা হয়, মনে হয় যেন ব্যালেন্স নাই, আগে মনে হয় যেন পড়ে যাব ভাব। এরপর সেটা হচ্ছে যে এক ধরনের হাঁটা চলার মধ্যে যেমন গতি কমে যায়, কাজকর্মের মধ্যে গতি চলে যায়। বিছানা থেকে বাথরুমে যেতে, বাথরুম থেকে বিছানায় আসতে আগে যেরকম পারতেন ওরকম পারছেন না। এই জামাটা পরতে আগে যত দ্রুত পারতেন এখন পারছেন না। একটা রুটি খেতে আগে যত সময় নিতেন এখন তার থেকে বেশি সময় নেন। এই যে সার্বিক অসুবিধাগুলো এইটা দেখা যায়, এবং এগুলো হলো মাংসপেশি সংক্রান্ত অসুবিধা। মাংসপেশি সংক্রান্ত অসুবিধা ছাড়াও শরীরের জৈবনিক ভিতরকার অনেক অসুবিধাও দেখা দেয়। ধরুন বসা থেকে দাঁড়ালে মনে হয় যেন মাথাটা একটু ঘোরাচ্ছে। তারপর মনে করেন যে আগে মানে ঠিকমতো সকালে মানে 11টায় ঘুমিয়ে আবার ফজরের পরে উঠতে পারতেন, এখন এই ঘুমের সময়ের মধ্যে 2-3 বার প্রস্রাব করতে উঠতে হয়। তারপরে ধরুন ঘুম একটা বিশাল চেঞ্জ আসে, ঘুমের মধ্যে হিউজ মানে ভয়ঙ্কর স্বপ্ন আসে, এবং এই স্বপ্নের প্রতি রিয়াকশন হিসাবে স্বপ্নের মধ্যে সে কথা বলে, অথবা স্বপ্নের মধ্যে ধরুন দেখছে যে তার প্রিয় ব্যক্তিকে কেউ হিট করতে আসছে, উনিও হিট করে। সো অ্যাকচুয়ালি উনি হিট করে ওনার বেড পার্টনারকে, অথবা পায়ে লাথি, এরকম হয়। তারপর মনে করেন ছোট ছোট বিষয়ে টেনশন হয়। তারপরে আগে যেটা মনে রাখতে পারতেন এখন ভুলে যান। তারপরে মনে করুন যে উনি বিশাল একটা ফ্যাক্টর হচ্ছে পায়খানায় কষা হয়, কোষ্ঠকাঠিন্য রোগ হয়, হয়তো 3-4 দিন পর পর একবার পায়খানা হয়, তা অনেক শক্ত পায়খানা। তারপরে দিনের বেলা অযথাই মনে হয় একটু ঘুম ঘুম ভাব, টিভি দেখছি মনে হচ্ছে যেন দেখতে দেখতে ঝিমায়ে পড়ছি। তারপরে এটাকে আমরা বলি ভিজুয়াল হ্যালুসিনেশন, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে গ্রামের মানুষরা এটাকে ভাবে যে
জিন ভূতের আশ্রয়। কীরকম মনে হচ্ছে যেন আমি বসে আছি, জেগে আছি, চোখ দিয়ে তাকে আছি, কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমার পাশ দিয়ে যাচ্ছে, আমার বিছানায় কেউ বসে আছে, অথবা আমার রুমের মধ্যে কিছু একটা হাঁটাচলা করছে, অথচ আত্মীয় স্বজন কেউ দেখছে না। এই যে আপনি লক্ষ্য করলেন অনেকগুলো সমস্যা, মানে তার দৈনন্দিন জীবনের মানে প্রতিটা কাজ আসলে দেখা যাচ্ছে যে এখানে হ্যাম্পার হচ্ছে। ইটস এ লাইফ তার যে চেঞ্জার। মানে স্বাভাবিক যেই কাজকর্মগুলো তিনি আগে করতে পারতেন একজন সাধারণ মানে একজন স্বাভাবিক মানুষের মতো, সেই কাজগুলো তিনি আর করতে পারছেন না। তার কোয়ালিটি অফ লাইফ এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইটস এ লাইফ চেঞ্জার ডিজিজ। আজ কিছুদিন আগে যে মা রান্নাবান্না করতে পারতেন, হই হুল্লোড় করতেন ছেলে মেয়েদের সাথে, এখন পারছেন না। মানে তার যে একটা সোশ্যাল লাইফ যেটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারাপশন হচ্ছে এবং এটা এফেক্ট করছে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের। ধরুন আপনার হাই ব্লাড প্রেশার আছে, এটা আপনারই রোগ, ওষুধ খাচ্ছেন, প্রেশার বাড়ছে কমছে, ফ্যামিলির অন্য কাউকে এফেক্ট করছে না। কিন্তু আপনি যদি পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত হন এবং আপনি যদি সঠিক ব্যবস্থা না নেন, আপনার ডোপামিনের যে ক্ষয়টা ধীরে 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 বাড়বে এবং আপনি একসময় ডিসেবল হয়ে যাবেন। এইটা আপনার পরিবারের সবাইকে এফেক্ট করে। পরিবারের একটা সদস্য হিসেবে তার তো কিছু ইন্টারাকশন থাকে তার পরিবারের অন্য সদস্যদের সাথে, সেই ইন্টারাকশনের জায়গাগুলোতেও তো সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ধরুন আপনি হাঁটাচলা করতে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, তো পড়ে গেলেও তো অনেক একটা একটা সিচুয়েশন তৈরি হয়। ধরুন রেগুলারলি আপনি হাঁটতে যেতে পারতেন, এখন দেখা গেল পড়ে যাচ্ছেন, কোনো সাপোর্ট লাগছে। এই যে সাপোর্ট সিস্টেমটা, এটা ফ্যামিলিকে অ্যারেঞ্জ করতে আমি দেখেছি অনেক ফ্যামিলি হিমশিম খেয়ে ওঠে। সো এই যে রোগটা না, এই রোগটা কিন্তু আমাদের শহরে, গ্রামে, গঞ্জে অনেক মানুষের মধ্যে প্রচলিত আছে, কিন্তু আনডায়াগনোজ থেকে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন না যে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বা আপনি যদি বলেন যে এটা কাদের হয়, আমি বলবো সব বয়সের লোকদেরই হতে পারে। এটা দুই ধরনের হয়। একটা হলো ওই যে বললাম ক্ষয়জনিত, এই ক্ষয়ের কারণ এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। মানে কেন ক্ষয় 86% হচ্ছে ক্ষেত্রে সেটা, রাইট, 14% ক্ষেত্রে এটা জেনেটিক যাদের হয় তাদের কিন্তু বাচ্চা বয়সেই হয়, 10 থেকে 15 বছর বয়সে এই সিমটমগুলো হচ্ছে। আর ইউজুয়ালি জেনেটিক না হলে এটা 50 ঊর্ধ্ব বয়সের মানুষের হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যারাউন্ড 60 ইয়ার্স অফ এজের দিকে হয়। সো আপনি বুঝতেই পারছেন এটা বয়স্কদের একটা, মানে বয়সজনিত, মেজরিটি ক্ষেত্রে বয়স্কদের রোগ। এবং আমি দেখেছি যে আমি তো অফিস ভালোই করতাম, রিটায়ারমেন্টের পরে আমার এই সমস্যাটা হয়ে গেল। আসলে রিটায়ারমেন্টের পরে হয়নি, মানে তার যে বয়স বেড়েছে, হ্যাঁ, শুরুতেই চলছিল প্রসেস, শেষের দিকে 60 পার হয়েছে, উনি রিটায়ার করেছে, এখন একটু মানে লক্ষণগুলো এখন প্রকাশিত হচ্ছে। এটার সাথে রিটায়ারমেন্টের সম্পর্ক নাই, বয়সের সাথে সম্পর্কটা। যেহেতু এটা বয়স বেশি রোগ অবস্থায় হয়, তাহলে দেখেন ধরেন বাবার হলো, বাই দ্য ওয়ে এটা কিন্তু পুরুষদের 1.5 গুণ বেশি হয় মানে মহিলাদের চেয়ে। সো পুরুষদের একটা রিস্ক বেশি, আবার বয়স একটা রিস্ক বেশি হচ্ছে। তো দেখেন যে বাবা এতদিন টেক কেয়ার করতো, এখন ছেলেমেয়েরা হয়তো ইউনিভার্সিটিতে চলে গেছে বা কেউ পড়াশোনা করছে, এই অবস্থায় তার হচ্ছে, তাহলে দেখেন ওনার এখন কেয়ার প্রয়োজন। এই কেয়ারটা কি ফ্যামিলি দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, এটা একটা ফ্যাক্টর হচ্ছে এই রোগের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আপনি যদি বলেন যে বাংলাদেশে কত পার্সেন্ট লোকের এটা হয়, এটা এক্স্যাক্ট বাংলাদেশের ডাটা নাই, তাও আমি যদি বিশ্বে কত পার্সেন্ট লোকের ওয়ার্ল্ড পুল থেকে আমি আন্দাজ করি যে প্রতি 1000 লোকের মধ্যে 1.5 জন মানুষের যদি হয়, আমাদের জনসংখ্যা যদি 20 কোটি হয়, তাহলে বাংলাদেশে অ্যাটলিস্ট 3 লক্ষ মানুষের এই রোগ আছে। কিন্তু আমরা কি সবাই, মানে ডায়াগনোসিস আসলে কতজনের হচ্ছে, সেটাই এই প্রশ্নটাই আসলে থেকে যাচ্ছে, তাই না? যে কতজনের ডায়াগনোসিস। আপনি লক্ষ্য করেন, আমি আমেরিকা থেকে এসে এখানে 2.5 বছর হয় আমি প্র্যাকটিস শুরু করেছি। আমার এই পর্যন্ত 1000 রোগী আছে ধরুন, তাহলে আমি মাত্র 1000 মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, বা অন্যান্য তারা আমার ভিডিও দেখে এসছে, অথবা এমনি এসছে যে আমার এই অসুবিধা,
কিন্তু ডায়াগনোসড হয় নাই, আমি দেখি যে এটা পার্কিনসন্স ডিজিজ। যখন তাকে বলি যে এটা আপনার পার্কিনসন্স, বলছে এই রোগ তো কখনো শুনি নাই, এই তখন আমাকে আবার তাদের নিয়ে বুঝাতে হয়, বলতে হয়। সো লক্ষ্য করে দেখেন যে এই রোগটা আমাদের সমাজে অনেকেরই আছে, কিন্তু আমরা হয়তো ডিটেক্ট করতে পারছি না। অনেক ফ্যামিলিতে সাপোর্ট সিস্টেম ভালো আছে, তারা দ্রুত নিয়ে আসতে পারে, অনেক ফ্যামিলিতে হয়তো নাই। গ্রামে যে মানুষটা থাকে যার এই রোগ হয়েছে, তারা হয়তো ভাবছে ও আমার বাবা মা বয়স্ক হয়েছে, আচ্ছা ঠিক আছে, শো খাও দাও, হ্যাঁ আমরা একটু টেক কেয়ার করি। কিন্তু আমি যখন ম্যানেজমেন্টের কথা বলবো, তখন আপনি জানবেন যে বেসিক্যালি এই রোগের প্রধান যে অংশ সেটা হচ্ছে এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি। এগুলো যদি না করা হয়, ওই যে ক্ষয়টা আস্তে আস্তে ক্ষয় হতেই থাকে এবং দেখা যায় সে ডিসেবল হয়ে যায়। তখন হয় আরেক সমস্যা, তখন দেখা যাচ্ছে যে তাকে একটু ইনফেকশন হলে হসপিটালে ভর্তি করাতে হয়, এবং যেহেতু এক্সারসাইজ করতে পারছে না তখন আরও বেশি সে ডিসেবল হয়ে যায়। তো মানুষ যখন মানে এটার ট্রিটমেন্টে না থাকে, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ এবং রিহ্যাবিলিটেশনে না থাকে, তখন যদি নিয়ে আসা হয় আমার কাছে, তখন একটা হার্ড কারণ হচ্ছে যে এক্সারসাইজ না করার জন্য পার্কিনসন্স বাড়বে, আবার পার্কিনসন বাড়ার জন্য সে এক্সারসাইজ করতে পারবে না। একটা দুষ্ট লুপের মধ্যে আটকে যাবে, ভিশাস একটা সাইকেল, এটা ঘুরতেই আছে, সাইকেলের মধ্যে আটকে যাবে। এটার জন্য একটা সম্মিলিত মানে একটা হলিস্টিক অ্যাপ্রোচের কথা দরকার, যেটা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ডাক্তাররা প্র্যাকটিস করতেছে, কিন্তু সার্বিকভাবে একটা ইউনিট এটা এখনো গড়ে ওঠেনি। এটা একটা আশঙ্কার বিষয়। এটার জন্য আমি এটা যারা সরকারি লেভেলে আছে, সরকার প্রশাসন আছে, মেডিকেল ডিপার্টমেন্ট আছে, তাদের এই জিনিসটা নিয়ে ভাবা উচিত, এবং সরকারি লেভেলে এই জিনিসটা না হলে বেসরকারি লেভেলেও হয়তো তৈরি হয়ে। এবং স্যার পার্কিনসন্স নিয়ে যে আমরা এতগুলো কথা বলছি, মানে আসলে অ্যাওয়ারনেসের লেভেলটা বাংলাদেশে এখন কোথায় আছে? যারা শহরের আধুনিক মানুষ বা যারা শিক্ষিত সচেতন যারা আছেন, তারাই আসলে কতটুকু জানেন? আর আমি বাংলাদেশে অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের কথা না হয় বাদই দিলাম, বা গ্রামাঞ্চলের কথা বাদই দিলাম, যে তাদের কাছে মেসেজগুলো আসলে কতটুকু পৌঁছাচ্ছে? আমার দুঃখজনকভাবে বলতে হয় এটা খুবই অপ্রতুলভাবে। কারণ হচ্ছে যে প্রথম কথা হলো যে পার্কিনসন স্পেশালিস্ট এই দেশে কতটুকু, সেটা একটা পয়েন্ট। প্র্যাকটিশনার কতটুকু, যারা শুধু পার্কিনসনের উপরই প্র্যাকটিস করে। আমাদের এখানে যারা চিকিৎসা পাচ্ছে তারা জেনারেল নিউরোলজিস্ট, তারাই চিকিৎসা পাচ্ছে। কেউ কেউ হয়তো এখন ইন্টারেস্টেড হচ্ছে বাইরে থেকে গিয়ে পার্কিনসনের উপর একটা ফেলোশিপ করে তারা কাজ শুরু করছেন, কিন্তু কয়জনই বা, এবং তারা তো মেইনলি ঢাকা শহরে, কিন্তু ঢাকা শহরের বাইরের যারা নাকি এই যে মুভমেন্টটা, এই সমস্যাটা তাদের চোখে পড়ে না, সচেতনতা মানে মেসেজটা যদি না যায়, তাহলে তারা তো বুঝতে পারবেন না যে হ্যাঁ এটা তো এমন একটা রোগ, যে রোগের জন্য শুধু ওষুধ খেলেই হবে না, এক্সারসাইজ করতে হবে এবং থেরাপি নিতে হবে। হয়তো রিহ্যাবিলিটেশন অনেকে এখানে নাও বুঝতে পারে। আসলে রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে একটা পুনর্বাসন প্রসেস, যেখানে তিনটা জিনিস একত্রে জড়িত। একটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি। কারণ পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে এফেক্টেড হয়। ধরুন পার্কিনসন ডিজিজের এক পর্যায়ে এমন হয় যে খাওয়া দাওয়া মুখে খেতে পারে না, হ্যাঁ, এটা একটু সিরিয়াস পর্যায়ে। কিন্তু এর জন্য যদি স্পিচ থেরাপি এটা কাজ করে সোয়ালোকে ইমপ্রুভ করার জন্য। তারপর মনে করেন যে আপনি কাঁপুনির কারণে আপনি হয়তো ঠিকমতো কাপটা ধরে খেতে পারছেন না, তো এই যে এই ব্যাপারটা, এটা তো শুধু ওষুধেই নয়, অকুপেশনাল থেরাপি এখানে ইনভলভমেন্ট জড়িত ছিল, আর করলে ভালো হতো। আর আপনি যদি বলেন যে সোশ্যাল অ্যাসপেক্টে আমাদের কতটা, মানে ফ্যামিলি মেম্বাররা কতটা এই বিষয়ে কাজ করতে পারে, তাহলে আমি বলবো যে ফ্যামিলি মেম্বারদের অনেক দায়িত্ব এখানে অনেক রয়েছে। কারণ এটা যেহেতু বয়স্কদের রোগ, তাদেরকে সেভ করার জন্য
বিভিন্ন থেরাপি সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, সময় মতো ওষুধ খাওয়ার জন্য। আপনি বলছিলেন যে স্মৃতিশক্তিটাও কমে যায়, তো পেশেন্ট হয়তো ভুলে যাচ্ছে যে তিনি কি ওষুধটা খেলেন কিনা। সঠিক। সেক্ষেত্রে অবশ্যই একজন ফ্যামিলি মেম্বারের সাপোর্ট তার প্রয়োজন আছে এখানে। অবশ্যই এখানে মূল জিনিসটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। তারপরে ধরুন যে আপনি আপনার লোকেশনটা কোথায়। আপনি যদি বলেন যে ঢাকা শহরের মধ্যে, তাও দেখেন প্রতিষ্ঠিত থেরাপি সেন্টার কয়টাই বা আছে যেখানে তিন ধরনের থেরাপি পাওয়া যায়, খুব রেয়ার আছে। আমি অনেক সময় বলি যে সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে, তাও মাত্র ঢাকা শহরে একটা সেন্টার আছে, আর সাভারে একটা আছে। কিন্তু আপনি যদি বৃহত্তর ঢাকার আরেক প্রান্তে, মানে বাড্ডা, গুলশান কিংবা ধরেন এই সাইডে যারা থাকে, হ্যাঁ, তাদের জন্য ওখানে যাওয়া কষ্টসাধ্য। আবার একই সেন্টারে মানুষ অনেক যাচ্ছে বলে অনেক ভিড়। তাহলে অপ্রতুলতা, চিকিৎসা ক্ষেত্রে অপ্রতুলতাও একটা এখানে একটা বড় ফ্যাক্টর। এখন আপনি ঢাকা শহরের কথা বলেন, চলুন ঢাকার বাইরে যাই। ঢাকার বাইরে থেরাপি সেন্টার আপনি মানে কোয়ালিফাইড থেরাপি সেন্টার কোথায় পাবেন? সো ঢাকা শহরের বাইরে ধরুন মুন্সিগঞ্জের একটা জায়গায় কেউ যদি এফেক্টেড হয়, তাহলে ওখানে থেরাপি সেন্টার কোথায় পাবেন? তার পক্ষে তো ঢাকায় এসে থেরাপি কন্টিনিউ করা সম্ভব না। তাহলে আমাদের অনেকভাবে এগিয়ে আসতে হবে। সরকারকে তো এগিয়ে আসতে হবেই, আবার বেসরকারি লেভেলকেও এগিয়ে আসতে হবে। দেখুন আমরা কতটা অসহায় আছি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে আমরা এখন মানে অপ্রতুলতা, যেটা আপনি বললেন, আমি আমার রোগীদের জন্য মানে এই যে এই জন্য আমি নিজে এক্সারসাইজ শিখিয়ে দিই যাতে বাসায় করতে পারে। এখন বাসায় করতে হইলেও ফ্যামিলি মেম্বারদের হেল্প লাগবে, এই জন্য আমি ভিডিও করে দিই যাতে করে ফ্যামিলি মেম্বাররা দেখে দেখে এক্সারসাইজ করতে পারে। কিন্তু এক্সারসাইজ তো আছেই, কিন্তু থেরাপিটার একটা তো দরকার। কিন্তু মানে বিভাগীয় শহরগুলোতে হয়তো আপনি পাবেন থেরাপি সেন্টার, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে হয়তো একটা দুইটা আনকোয়ালিফাইড হইলেও আছে, কিন্তু উপজেলা লেভেলে তো নাই। একটা রোগী আমার, সে যদি একটা উপজেলা লেভেলে থাকে, সে তো বলে যে আমি এত দূরে আসতে পারবো না থেরাপি করার জন্য। পার্কিনসন্সের ম্যানেজমেন্ট নিয়ে আপনি ইতোমধ্যেই বলছিলেন, বেশ কিছু আলোচনা আমাদের উঠে এসেছে। তো আমি একটু জানতে চাই যে সার্জিক্যাল অ্যাসপেক্ট কি কোনো আছে, যে এখানে কি সার্জিক্যালি পেশেন্টকে কারেকশন করার কোনো সুযোগ আপনাদের হাতে আছে? সো সার্জিক্যালের আগে হচ্ছে প্রথম ডায়াগনোসিসের ক্ষেত্রে পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা 95% ক্ষেত্রে এটা ক্লিনিক্যালি ডায়াগনোসড। আমি আপনার লক্ষণ শুনবো, হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব। আপনাকে হাঁটালে আপনার হাতের মুভমেন্ট করলেই বোঝা যাবে, আর আপনার কাঁপুনিটা দেখলে বোঝা যাবে যে এটা পার্কিনসন্স কিনা। সো ডায়াগনোসিস অনেকটাই ক্লিনিক্যাল। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এটার কোনো পরীক্ষা আছে কিনা, বেসিক্যালি পরীক্ষাটা পার্কিনসন্স ডায়াগনোসিসের জন্য নয়। পরীক্ষাটা হচ্ছে যে আর কোনো ব্রেইনের আর কোনো কন্ডিশন আছে কিনা। কারণ আমি তো বললাম যে মধ্য মস্তিষ্কের একটা জায়গা ক্ষয় হয়ে এটা হয়, ওই ক্ষয়টা এমআরআইতে ফুটে আসে না। কিন্তু ধরুন ডোপামিনার্জিক সিস্টেম, ডোপামিন সিস্টেম, তো আমি বললাম না ডোপামিন ক্ষয় হয়ে যায়। সো ব্রেনের যেই জায়গায় ডোপামিনটা ব্যবহার হয়, সেই জায়গায় যদি স্ট্রোক হয়, তাহলে তো ডোপামিনের কার্যক্রম ব্যাহত হলো। তাহলে স্ট্রোক হলেও মাঝে মধ্যে এই ধরনের সিমটম হতে পারে। এই ধরনের কিছু আছে কিনা এটা সেকেন্ডারি, মানে সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য একটা এমআরআই, একটা বেসলাইন এমআরআই করতে হয়। কিন্তু পার্কিনসন্স ডায়াগনোসিসের জন্য মানে পেশেন্টকে আপনার চেম্বারে যখন আসে, পেশেন্টকে মানে আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তবে হ্যাঁ, যদি একদম ধরুন ইনিশিয়াল স্টেজ হয়, সেটা বোঝার জন্য এক ধরনের বিশেষ ডায়াগনস্টিক টেস্ট বা স্ক্যান করতে হয়, যেটাকে আমরা বলি ড্যাট স্ক্যান, ডোপামিন অ্যাবজর্বেন্ট টেস্ট বা স্ক্যান। এটা বাংলাদেশে নাই। আচ্ছা, সো এটাও পশ্চিমা বিশ্বে আছে, এটা ড্যাট স্ক্যান করা যায়। কিন্তু ওই ধরনের ক্ষেত্রে আমি যেভাবে আগাই, যেহেতু বাংলাদেশে ড্যাট স্ক্যান নাই, আমি ক্লিনিক্যাল চ্যালেঞ্জ দিয়ে আগাই। অর্থাৎ ধরুন আমি মনে করি যে আপনার কাঁপুনিটা এসেনশিয়াল ট্রেমার নাকি পার্কিনসন ট্রেমার, এটা বোঝার জন্য আমি ক্লিনিক্যালি
মোটামুটিভাবে একটা বর্ডার লাইনের মধ্যে আছি, আর্লি স্টেজ, তখন আমি একটা লিভোডোপা চ্যালেঞ্জ দিই। ধরুন যেটা ডোপামিনের অভাবজনিত যে সমস্যাটা, ডোপামিন দিলাম, উনি যদি ভালো হয় তাহলে কিছুটা বুঝতে হবে কারেকশন যে হয় কিনা, এটা ডায়াগনস্টিকও হলো আবার থেরাপিউটিকও হলো। থেরাপিউটিকও হলো। সো এই গেল হচ্ছে আমার ডায়াগনোসিস প্রসেসটা। যখন ডায়াগনোসিস হয়ে গেল তখন আসে ট্রিটমেন্টের। ট্রিটমেন্ট, মেডিসিন সাপোর্ট প্রথম হয়তো লাগে প্রথম প্রথমেই। তো হলো এক্সপ্লানেশন। আসলে রুগীকে কিন্তু বলতে হবে যে এই রোগটা আপনার হয়েছে। এখন এই রোগটা আমি না বলে যদি কোনো ওষুধ লিখে দেই, আমি মাঝে মধ্যে দেখি যে যে প্রেসক্রিপশনের মধ্যে ডোপামিন ওষুধ আছে কিন্তু রুগী জানে না যে তার কী রোগ। সো এটা একটা প্রবলেম। আমি যখন কোনো একটা রোগ ডায়াগনোসিস করব, আমি আপনাকে বলবো যে এই শোনেন আপনার এই রোগটা হয়েছে, কারণ এটা হচ্ছে একটা লাইফ লং ডিজিজ। লাইক ডায়াবেটিস যেমন লাইফ লং ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ কিন্তু লাইফ লং ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ যেটার ম্যানেজমেন্টটা রাইট, সবসময় করে যেতে হবে, আজীবন আজীবন। রাইট। রুগী অনেক সময় প্রশ্ন করে পুরোপুরি কিউরেবল হবে না। ইয়েস, যে এটা কি আমি কয় মাস ওষুধ খাবো, তাহলে কি কতদিনে ভালো হব, তাহলে এই প্রশ্নগুলো রুগীকে জানার রাইট আছে না? Definitely. সো আমি রুগীকে বলতে হবে যে হ্যাঁ শুনেন আপনার এই রোগটা হয়েছে, ফ্যামিলি মেম্বারকেও বলতে হবে যে এই রোগটা হয়েছে, এই রোগের এই কারণ, এটা এই করতে হবে, এবং আপনি যদি যা যা আমার করণীয় তা যদি না করেন, উনি কিন্তু ডিসেবল আরো হয়ে যাবে, খারাপ হতে পারে। মানে এই যে তাকে ফেটটা সম্পর্কেও অবগত করা। So, আমাদের হাতে সময় মানে খুবই সংক্ষিপ্ত, আমরা একদমই মানে ছোট করে জানবো যে মানে সার্জিক্যালি কি কোনো ধরনের কারেকশন আপনারা করে থাকেন কিনা? হ্যাঁ, সার্জিক্যাল অপশনটা যাওয়ার আগে আমি একটু মেডিসিনটা বলি, কারণ প্রথমেই তো রোগী জানতে চায় যে মেডিসিন না। সো মেডিসিন তো কয়েক ধরনেরই আছে। পার্কিনসনের মেডিসিনগুলো আপনি দিলেন, ডোপামিন। আমরা একটু সংক্ষিপ্তভাবে জানবো যেহেতু আমাদের হাতে সময় কম। আচ্ছা, সো আপনি ডোপামিন সিস্টেমকে বাড়ানোর জন্য অনেক ধরনের মেডিসিন আছে, তার মধ্যে আপনি যেটা যেটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট দিলেন সেভাবে আপনারা দিয়ে থাকেন। পাশাপাশি আপনার এই যে বললাম না যে কনস্টিপেশন ম্যানেজ করতে হবে, তার ঘুম ম্যানেজ করতে হবে, ভিজুয়াল হ্যালুসিনেশন ম্যানেজ করতে হবে, তার অর্থোস্টেটিক হাইপোটেনশন অর্থাৎ বসা থেকে দাঁড়ালে যে এই সবগুলোর জায়গাগুলোতেই কারেকশন করার করতে হয়। পরে আমি দেখব যে রোগীটা কতটা রেসপন্ড করলো। যে রোগীটা দেখা যাচ্ছে যে রেসপন্ড করে আমাদের না, হাতে সময় আসলে একেবারেই শেষ হয়ে গেছে। পার্কিনসন্স নিয়ে আমাদের আসলে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সবকিছু জানা সম্ভব হলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, পার্কিনসন্স রোগ নিয়ে কথা হচ্ছিল। আশা করছি টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।